নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা যে কোনো চাকরি পরীক্ষাতে যেমন কেপি, ডাব্লিউপি, ডাব্লিউবিপিএসসি এতে খুবই সাহায্য করবে। আর যারা এই ভিডিওর পার্ট 1টি দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে একবার দেখে নেবে, তারপরে এই ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো দেরি না করে শুরু করা যাক। আরে হ্যাঁ, টপিকটি আলোচনার পরেই শেষে 15টি এমসিকিউ কোশ্চেন থাকবে। কে কত পেলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমরা পার্ট 1-এতে পড়েছিলাম যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির কটা ভাগে ভাগ করা যায়। 3টা ভাগে ভাগ করা যায়: উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল এবং গঙ্গার বদ্বীপ ও সমভূমি অঞ্চল। তাই আমরা উত্তরে পার্বত্য অঞ্চল পড়ে নিয়েছিলাম। এবারে আমরা পড়ব মালভূমি অঞ্চল। দেখো, মালভূমি অঞ্চল কোথায় কোথায় আছে, কোন কোন জায়গা দিয়ে মালভূমি অঞ্চলগুলো থাকে: বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান যেমন আসানসোলটা, এবং ঝাড়খণ্ড জেলার যে উঁচু নিচু ঢেউ খেলানো বিস্তীর্ণ ভূমিভাগ পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্গত। তাহলে আমাদের এই মালভূমি অঞ্চল কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? বাঁকুড়াতে দেখতে পাওয়া যায়, পুরুলিয়া, বীরভূম আর পশ্চিম বর্ধমান জেলায়, এবং ঝাড়গ্রাম জেলায় এই মালভূমি অঞ্চলটি দেখতে পাওয়া যায়। এই মালভূমি অঞ্চলের কি দ্বারা গঠিত? গ্রানাইট ও নাইস শিলা দ্বারা গঠিত উচ্চভূমি অঞ্চলটি হলো ছোটনাগপুর মালভূমির এর একটি অংশবিশেষ। তাহলে এই মালভূমি অঞ্চলটি কোন মালভূমির একটা অংশ? ছোটনাগপুর মালভূমির একটা অংশ। কোন কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট ও নাইস শিলা দ্বারা গঠিত। 3 নম্বর পয়েন্টে কি বলছে? মালভূমি অঞ্চলটি ছোট ছোট পাহাড়কে স্থানীয় ভাষায় কি বলে? ডুংরি বলে। মালভূমি অঞ্চলের ছোট ছোট যে পাহাড়গুলি স্থানীয় ভাষায় বলে ডুংরি। 4 নম্বর পয়েন্টে কি বলছে? পুরুলিয়া জেলার পশ্চিমাংশে কংসাবতী ও সৌবর্ণরেখা নদীর মধ্যবর্তী স্থানে রয়েছে অযোধ্যা পাহাড় ও বাঘমুন্ডি পাহাড়। তাহলে পুরুলিয়া জেলার পশ্চিমাংশে কংসাবতী আর সুবর্ণরেখার নদীর মধ্যবর্তী স্থানে কোন পাহাড় রয়েছে? অযোধ্যা পাহাড় আর বাঘমুন্ডি পাহাড় রয়েছে। পরের লাইনে যাই। এবারে মালভূমি অঞ্চলের উল্লেখযোগ্য পাহাড় এবং তাদের বৈশিষ্ট্য। দেখো, পুরুলিয়া জেলা মালভূমি অঞ্চল বলতে পুরুলিয়া জেলা ছিল, বাঁকুড়া জেলা ছিল, বীরভূম জেলা ছিল আর ঝাড়গ্রাম জেলা ছিল। পুরুলিয়া জেলায় কী কী পাহাড় দেখতে পাওয়া যায়? পুরুলিয়া জেলায় পাওয়া যায় অযোধ্যা পাহাড় দেখেছে, জয়চণ্ডী পাহাড়, বাঘমুন্ডি পাহাড় আর পাঞ্চেত পাহাড়। বাঁকুড়া জেলায় কী কী পাহাড় আছে? বিহারীনাথ পাহাড় আর শুশুনিয়া পাহাড় আছে। বীরভূম জেলায় কী আছে? মামা ভাগ্নে পাহাড় আছে। পরের লিখি। অযোধ্যা পাহাড়ে গোরগাবুরু। অযোধ্যা পাহাড়ের কি? গোরগাবুরু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোরগাবুরু। আর এটা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ। দুটো প্রশ্ন পাবে। তাহলে মালভূমি অঞ্চলে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি? গোরগাবুরু। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? গোরগাবুরু। এই গোরগাবুরুর উচ্চতা কত? গোরগাবুরুর উচ্চতা হচ্ছে 677 মিটার। তাহলে গোরগাবুরুর উচ্চতা কত? 677 মিটার। তাহলে এখানে 3টা কোশ্চেন পেতে পারো যে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোরগাবুরু। এটা মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ কি? গোরগাবুরু। এবং এই গোরগাবুরুর উচ্চতা কত? 677 মিটার। অযোধ্যা পাহাড়ের পরে দেখো, অযোধ্যা পাহাড়ের ব্রাহ্মণী আর টুরগা নামে 2টা জলপ্রপাত আছে। তাহলে অযোধ্যা পাহাড়ে কটা জলপ্রপাত আছে? 2টি জলপ্রপাত আছে। জলপ্রপাতগুলোর কি নাম? ব্রাহ্মণী আর টুরগা। মনে রাখবে, ব্রাহ্মণী ও টুরগা। পরের লাইনে কি বলছে? বীরভূম জেলার বক্রেশ্বরে
বীরভূম জেলার বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ আছে। বীরভূম জেলার বক্রেশ্বরে কি আছে? উষ্ণ প্রস্রবণ। আরেকটা কি? সীতাকুণ্ড নামে একটা আর্টেজীয় কূপ আছে। বীরভূম জেলায় তাহলে কি পড়বে? বীরভূম জেলায় আছে একটা উষ্ণ প্রস্রবণ। কোথায় আছে? বক্রেশ্বরে আছে। কোথায় উষ্ণ প্রস্রবণ আছে? বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ আছে, বীরভূম জেলায় আছে। আর সীতাকুণ্ড নামে একটি আর্টেজীয় কূপ আছে। মনে রাখবে, ইম্পর্ট্যান্ট। পরে দেখি। এবারে আমরা পড়ব সমভূমি অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চল, যেটা আমরা আগের ইয়েতে পড়েছি, আর পশ্চিমে মালভূমি অঞ্চল, যেটা আমরা এইমাত্র পড়লাম, এগুলো বাদে পশ্চিমবঙ্গের বাকি অঞ্চল সমভূমির অন্তর্গত। দেখো, আমরা যদি একটা ছবিটা দেখাই, প্রথমেই দেখো এইখানে থেকে বুঝতে পারবে, এইটা হচ্ছে তোমার মালভূমি অঞ্চল। ওরে, এই জায়গাটা হচ্ছে মালভূমি অঞ্চল। এই দেখায়, দেখো, এটা অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু, এটা পুরুলিয়া জেলা। অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। এইখানে আছে জয়চণ্ডী পাহাড় আছে, বিহারনাথ আছে, শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলার। ঝাড়গ্রাম জেলায় দেখো কোনো পাহাড় নেই। তারপরে এইখানে হচ্ছে বীরভূম জেলার মামাভাগ্নে পাহাড়। এই জায়গাটা হচ্ছে মালভূমি জেলার মালভূম অঞ্চল। এটা কি? মালভূমি অঞ্চল। ওকে, দেখো এটা মালভূমি অঞ্চল। আর উপরে যেটা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ছিল, ওই উপরে হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। আর এইটা হচ্ছে সমভূমি অঞ্চল। এই জায়গাটা হচ্ছে সমভূমি অঞ্চল। আর এইখানে হচ্ছে দ্বীপাঞ্চলগুলি আছে। দেখো, চলো স্লাইডে যাওয়া যাক। দেখো, উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিম মালভূমি অঞ্চল বাদে পশ্চিমবঙ্গের বাকি অঞ্চল সমভূমি অঞ্চলের অন্তর্গত। উত্তরের পার্বত্য অঞ্চল আর এই পশ্চিমের মালভূমি অঞ্চলটা বাদে বাকি পশ্চিমবঙ্গের বাকি অঞ্চলগুলি হলো সমভূমি অঞ্চল। পরের লাইনে কি বলেছে? উত্তরে শিলিগুড়ি থেকে দক্ষিণে বঙ্গোপসাগর উপকূল পর্যন্ত এই সমভূমি বিস্তৃত। উত্তরে শিলিগুড়ি থেকে দক্ষিণে বঙ্গোপসাগর, দক্ষিণে কি আছে? বঙ্গোপসাগর পর্যন্ত পুরোটা অঞ্চলটায় এই সমভূমি অঞ্চল। তার মধ্যে উত্তরে পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল বাদে যেটা, সেটা সব পুরোটাই হচ্ছে সমভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের এই অঞ্চলটি নদীবাহিত পলিশ অঞ্চলের ফলে গড়ে উঠেছে। এই পশ্চিমবঙ্গের এই অঞ্চলটি, মানে এই সমভূমি অঞ্চলটি, নদীবাহিত পলিশ অঞ্চলের ফলেই গড়ে উঠেছে। যখন একটা কোনো নদী বাহিত হয়, তখন তার পলি জমা হতে হতে এই সমভূমি অঞ্চলটা তৈরি হয়েছে। পরের পয়েন্টে দেখো, এই ভূপ্রকৃতি ও মৃত্তিকার পার্থক্যের জন্য পশ্চিমবঙ্গের সমগ্র সমভূমিকে 6টি ভাগে ভাগ করা যায়। তাহলে এবার সমভূমিগুলোকে কটি ভাগে ভাগ করা যায়? 6টি ভাগে ভাগ করা যায়। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি আর মৃত্তিকার পার্থক্যের জন্য সমভূমি অঞ্চলগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? সমভূমি অঞ্চলগুলোকে আবার 6টে ভাগে ভাগ করা যায়। কি কি? একে হলো তোরাই ডুয়ার্স অঞ্চল, 2 উত্তরের সমভূমি অঞ্চল, রাঢ় অঞ্চল, উপকূলের বালুকাময় সমভূমি অঞ্চল, গঙ্গার বদ্বীপ অঞ্চল, আর সুন্দরবন অঞ্চল। এই সমভূমি অঞ্চলগুলোকে যে 6টা ভাগে ভাগ করা যায়, তার প্রথম ভাগ হচ্ছে তোরাই এবং ডুয়ার্স অঞ্চল। চলো আমরা দেখে নিই তোরাই এবং ডুয়ার্স অঞ্চল সম্বন্ধে কিছু জেনে নিই। দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা, জলপাইগুড়ি জেলার অধিকাংশ এলাকা এই অঞ্চলের অন্তর্গত। তাহলে তোরাই এবং ডুয়ার্স অঞ্চলে কোনখানে অঞ্চলটি আছে? দার্জিলিং জেলা শিলিগুড়ি মহকুমার, আর জলপাইগুড়ি জেলার অধিকাংশ এলাকা এই অঞ্চলের অন্তর্গত। তোরাই ডুয়ার্স অঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়? তাহলে দার্জিলিং জেলা শিলিগুড়ি মহকুমার আর জলপাইগুড়ি জেলার অধিকাংশ এলাকা। তোরাই কথার অর্থ হলো কি? স্যাঁতস্যাঁতে। এটা যেটা খুবই ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষাতে পড়ে। 3 নম্বর পয়েন্ট, এই অঞ্চলের উত্তর থেকে দক্ষিণে ঢালু হয়ে গেছে।
এই অঞ্চলটা উত্তর থেকে দক্ষিণে ঢালু হয়ে গেছে। মানে কি, উত্তর থেকে দক্ষিণে এভাবে, পশ্চিমবঙ্গের যদি উপরে এটা হয় তাহলে এইখান থেকে এইভাবে ঢালু হয়ে গেছে। তোরাই ডুয়ার্স অঞ্চলটা কেমনভাবে ঢালু হয়েছে? উত্তর থেকে দক্ষিণে ঢালু হয়েছে। বালি মিশ্রিত মাটির জল ধারণের ক্ষমতা এবং জৈব পদার্থ কম থাকা এখানে জমির উর্বরতা শক্তি বেশ কম। তাহলে এখানে এই মৃত্তিকায় জল ধারণ ক্ষমতা কম, জৈব পদার্থ কম থাকে, এখানকার মাটির তাই উর্বর শক্তিও কম। পরের স্লাইডে যাই। তিস্তা নদীর এই অঞ্চলটিকে দুই ভাগে ভাগ করেছে। তিস্তা নদীর এই অঞ্চলটিকে, এই তিস্তা নদী উত্তরে পার্বত্য অঞ্চল থেকে যে ভাগটা হয়েছে, উত্তরে পার্বত্য অঞ্চলে দেখলে বুঝতে পারবে যে তিস্তা নদী এই অঞ্চলটাকে দুই ভাগে ভাগ করেছে। পশ্চিম পাড়কে বলা হয় তোরাই, পশ্চিম পাড়টাকে বলা হয় তোরাই অঞ্চল, আর এই পূর্বর পাড়টাকে বলে ডুয়ার্স অঞ্চল। তোরাই অঞ্চলের পশ্চিমে মুচি নদী থেকে পূর্বে সংকোচ নদী পর্যন্ত বিস্তৃত। এই তোরাই অঞ্চলটা পশ্চিমে মুচি নদী, যদি এটা তিস্তা নদী হয় তাহলে পশ্চিমে মুচি নদী থেকে পূর্বে সংকোচ নদী পর্যন্ত এই তোরাই অঞ্চলটা বিস্তৃত। দেখো, আর ডুয়ার্স হচ্ছে ডুয়ার্স ভুটান হিমালয়ের প্রবেশদ্বার বলা হয়। ডুয়ার্সকে কি বলা হয়? ভুটান হিমালয়ের প্রবেশদ্বার বলা হয়। কাকে ভুটান হিমালয়ের প্রবেশদ্বার বলা হয়? দুয়ারকে ভুটান হিমালয়ের প্রবেশদ্বার বলা হয়। ডুয়ার্স অঞ্চলে সাবানা নামক ঘাস দেখতে পাওয়া যায়। ডুয়ার্স অঞ্চলে কি দেখতে পাওয়া যায়? সাবানা নামক ঘাস দেখতে পাওয়া যায়। কোথায় সাবানা নামক ঘাস দেখতে পাওয়া যায়? ডুয়ার্স অঞ্চলে। আর সংকোচ নদী ডুয়ার্সকে সংকোচ নদী ডুয়ার্সকে পূর্ব ও পশ্চিমে দুই ভাগে ভাগ করেছে। সংকোচ নদী ডুয়ার্সকে কিভাবে ভাগ করেছে? পূর্ব ও পশ্চিমে দুটো ভাগে ভাগ করেছে। সংকোচ নদী ডুয়ার্সকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে, মনে রাখবে। পরে চলো, তোরাই অঞ্চলের দক্ষিণ থেকে গঙ্গা নদীর উত্তর পার পর্যন্ত উত্তর সমভূমি অঞ্চল অবস্থিত। এই অঞ্চলে আবার তিনটি উপবিভাগে বিভক্ত। মহানন্দা নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে মালদা জেলার দুই ভাগে ভাগ করেছে। পূর্বাংশকে কি বলা হয়? বরেন্দ্রভূমি। পূর্বাংশ প্লাবন সমভূমি। এটি পুরনো পলি মাটিতে গঠিত। এখানে কয়েকটি টিলা দেখা যায়। এই অঞ্চলটি বরেন্দ্রভূমি নামেও পরিচিত এবং এটি গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের অংশ। এখানকার জমি অনুর্বর। পরে দেখি, এই জমি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কাঁদর আর একটা হচ্ছে ডাঙ্গা। উত্তরে সমভূমি, পশ্চিমাংশ এবং তাল ও দিয়ার। কি? পশ্চিমাংশটি নতুন পলি মাটিতে গঠিত। এই অংশে কালিন্দ নদী ও মহানন্দা নদীতে মিশেছে। তাল আর দিয়ারটা কি? মহানন্দা নদীর পশ্চিম তীরে কালিন্দ নদী পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়ে এই অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করেছে। উত্তর ভাগকে বলা হয় তাল আর দক্ষিণ ভাগকে বলা হয় দিয়ার। তাল কি? তাল কথাটির অর্থ হলো হ্রদ বা জলাভূমি। মালদহ জেলার কালিন্দী ও মহানন্দা নদীর মধ্যবর্তী এলাকার নিম্ন জলাভূমি অঞ্চলে ফুলহারা, কালিকাকাস, কোষ, কঙ্কর প্রভৃতি নদীগুলি বয়ে গেছে। নদীগুলি বারবার গতি পরিবর্তন করার ফলে প্রচুর জলাভূমি ও বিল সৃষ্টি হয়েছে। কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা, শিলিগুড়ির দক্ষিণ ভাগ থেকে কোথাও কোথাও
নিম্নভূমি আছে। এই অঞ্চলকে প্রায় বন্যা হয়, আর বন্যার জল নিম্নভূমি তাল সৃষ্টি করে। এবার আমরা পড়ব কালিন্দী নদী। এটা হচ্ছে কালিন্দী নদী। এবার আমরা পড়ব দিয়ারা কি। কালিন্দী নদীর দক্ষিণের এই অঞ্চলটি নবীন পলিমাটিযুক্ত এবং খুবই উর্বর। আম চাষ ও রেশম চাষের জন্য এই অঞ্চলটি বিখ্যাত। এই অঞ্চলটি ঘন জনবসতিপূর্ণ।